বুঝলাম সব। ডিস্ট্রিবিউশন করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটাও তো করে দিয়েছিলাম, কলিশন ডায়ামিটার, এটা করিয়েছিলাম, কলিশন ডায়ামিটার, কলিশন নাম্বার আর মিন ফ্রি পাথ। এটা তো করানো হয়ে গেছিল। তারপরে ল অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে মনে হয় আজকে হবে, তাই না? কারো মনে নেই, দেখ কারো মনে নেই। আমাকেই দেখতে হবে, পরের ভিডিওটা দেখলেই ভিডিওটা দেখলেই আচ্ছা, তাহলে শুরু করছি। হ্যাঁ, ওটা থেকে অনেক কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তোদের ফুল ঠিক আছে। আচ্ছা, আগের দিন বলেছিলাম এই কোশ্চেন গুলো একটু দেখতে, এগুলো কি দেখেছিস? হ্যালো, দেখা হয়েছে কোশ্চেন গুলো হালকা হালকা? দাদা এই সপ্তাহে আমরা কিছুই দেখতে পারিনি, আমাদের ও হ্যাঁ, প্র্যাকটিক্যালের পরীক্ষা রোড দেখতে ছিল। হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই। তাহলে এই কোশ্চেন গুলো পারবি, সেগুলো কয়েকটা কয়েকটা দেখিয়ে দিয়েছিলাম আমি আগের দিনই। আর আজকে কয়েকটা আমি বলছি, এবার তোরা একটু নিজেরা দেখ, নাহলে কোনো লাভ নেই। আমি আজকে এখান দিয়ে শুরু করছি, মলিকুলার কোলিশন প্যারামিটার থেকে। ঠিক আছে, এবার দেখ, মলিকুলার কোলিশন প্যারামিটার। এবার আমি তোদেরকে বলেছিলাম একটা কথা, যে কোলিশন তো হবে এদিক ওদিক, যখন আহ, যখন গ্যাস মলিকুলগুলো একটা কন্টেনারের মধ্যে রয়েছে, কন্টেনারের মধ্যে একটা অনেকগুলো গ্যাস মলিকুল রয়েছে, ও এদিকে যাবে এদিকে যাবে, ও এদিকে যাবে এদিকে যাবে, যেরকম ইচ্ছা র্যান্ডাম মোশন হবে। তো কলিশন তো হবে, কলিশন হবে। এবার কলিশন কোথায় কোথায় হতে পারে? এক দেওয়ালের সাথে হতে পারে। আরেকটা কলিশন আমি পরে বলেছিলাম যে সায়েন্টিস্টরা প্রথম দিকে কনসিডার করেনি, পরের দিকে কনসিডার করেছিল, দ্যাট ইজ একে অপরের সাথে কলিশন হতে পারে, দুটো গ্যাস মলিকিউলের মধ্যে কলিশন হতে পারে, দ্যাট ইজ অলসো অলসো পসিবল। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে কলিশন প্যারামিটার, যেটা কলিশন প্যারামিটার মিনস আমরা একটা কলিশনকে কিভাবে বিচার করব, সেই কলিশন প্যারামিটারটা হলো তিনটে। কি কি? কলিশন ডায়ামিটার, কলিশন নাম্বার অ্যান্ড মিন ফ্রি পাথ। ঠিক আছে, কলিশন ডায়ামিটার, কলিশন নাম্বার, মিন ফ্রি পাথ। কলিশন ডায়ামিটার আমরা ডিনোট করি সিগমা দিয়ে, কলিশন নাম্বার ডিনোট করি জেড দিয়ে, মিন ফ্রি পাথ ডিনোট করি ল্যামডা দিয়ে। কলিশন ডায়ামিটার ডিনোট করি সিগমা দিয়ে, কলিশন নাম্বার ডিনোট করি জেড দিয়ে, মিন ফ্রি পাথ করি আমরা ল্যামডা দিয়ে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার কলিশন ডায়ামিটার দিয়ে শুরু করছি। আগেও এদের ব্যাপারে হালকা ফুলকা আমি বলেছি, তাও আমি এখন আরেকবার করে বলার চেষ্টা করছি। কলিশন ডায়ামিটার মানে কি? মানে হলো কোলাইড কার্নেওয়ালা ডায়ামিটার, মানে যখন কলিশন হবে তখন কি ডায়ামিটার আসবে। ঠিক আছে, তখন কি ডায়ামিটার হবে। এবার তোরা একদম আমাকে একটু ভেবে বল, তোরা তো অলরেডি জানিস যে আহ এগুলো তো করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হয়ে গেছিল। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জ করলে জেড আর সি ল্যাম্বডা চেঞ্জ হবে। আমার পরিবারে দিয়েছিল মনে হয়। আজকে ল অফ ইকুইপার্টিশন থেকেই হবে।
ল অফ ইকুইপজিশন থেকেই আজকে করাতে হবে। যাই হোক, আমি একবার তাও একটু রিপিট করে দিচ্ছি, কারো যেহেতু মনে নেই। ঠিক আছে, হালকা পালকা করে রিপিট করে দিচ্ছি। তো তিনটে জিনিসের মধ্যে হচ্ছে, প্রথমটা হচ্ছে কলিশন ডায়ামিটার। ডায়ামিটার মানে আমরা জানি দুটো রেডিয়াসের যোগফল, ছোটবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, একটা এটা যদি একটা সার্কেল হয়, সার্কেলের মিড পয়েন্ট থেকে এতটা হচ্ছে তার রেডিয়াস, আর এই পুরো জিনিসটা হচ্ছে তার ডায়ামিটার। হ্যাঁ, এই পুরোটাকে বলে ডায়ামিটার, এই হাফটাকে বলে রেডিয়াস। ঠিক আছে, ছোটবেলা থেকে পড়ছি। এবার পজিশন ডায়ামিটার মানে যখন দুটো মলিকুল ধর একে অপরের দিকে এগিয়ে আসছে, এবার একটা পজিশনে গিয়ে তারা ধাক্কা খেলো, একটা পজিশনে গিয়ে তারা কি হলো, ধাক্কা খেলো, তখন একটা মলিকিউলের সেন্টার থেকে অন্য মলিকিউলের যে সেন্টার, তার যে ডিস্টেন্স, সেইটাকে আমরা বলি পজিশন ডায়ামিটার। ঠিক আছে, তো যে যখন দুটো মলিকিউল দুজন দুজনের দিকে এগোবে, তখনই কলিশন হবে। যখন তাদের ডিস্টেন্স মিনিমাম, মানে দুটো জাস্ট রেডিয়াসের যোগফল, এর থেকে মিনিমাম ডিস্টেন্স আর হওয়া সম্ভব নয়, এর থেকে কম ডিস্টেন্স আর হওয়া সম্ভব নয়, একে অপরের গায়ে টাচ খেয়ে গেছে এখন। ঠিক আছে, হবে মানে R1 + R2 হবে, মানে তাদের রেডিয়াসের সাম হবে। দিস উইল বি দ্য মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে সাম অফ দ্য ডায়ামিটার, তাহলে কি করব, R+R করলে কি হয়, 2R, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 2R। ঠিক আছে, এখানে এটা জাস্ট ইংলিশে লিখে দিয়েছি, দ্য মিনিমাম ক্লোজেস্ট ডিস্টেন্স বিটুইন টু মলিকিউল উইচ আর ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু ইচ আদার, মানে যেটা ওদের দুজনের মধ্যে সম্ভব ছিল, যতটা কাছে আসা সম্ভব ছিল, এর থেকে বেশি আর তারা কাছে আসতে পারবে না। ঠিক আছে, এবং যদি তুই কাইনেটিক থিওরি পড়িস পরবর্তীকালে, মানে প্রপার ভাবে ফিজিক্সে যেটা রয়েছে আর কি, সেখানে এটার নামই দেওয়া রয়েছে কলিশন ইম্প্যাক্ট প্যারামিটার। এই কলিশন ডায়ামিটারটাকে একটা কথা বলা হয়, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, যদি এটা তোদের জন্য ইম্পর্টেন্ট নয়, তোদের কেউ জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এরপর আছে কলিশন নাম্বার। কলিশন নাম্বার মানে কি, এটা এখান দিয়ে আমরা পরিষ্কার বুঝেই যাচ্ছি যে কতগুলো কলিশন হবে, দ্য নাম্বার অফ কলিশনস, দ্য নাম্বার অফ কলিশন সাফার্ড বাই মলিকিউল পার ইউনিট ভলিউম ইজ কল্ড কলিশন নাম্বার। মানে একটা ইউনিট ভলিউমের মধ্যে একটা মলিকুল কতবার ধাক্কা খাচ্ছে, যত বেশি নাম্বার অফ মলিকুল হবে তত বেশি ধাক্কা খাবে, বা যত ছোট ভলিউম হবে তত বেশি ধাক্কা খাবে। আমি কি বোঝাতে পারছি না? বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা কল্পনা করা, একটা ছোট ঘর, তার মধ্যে 10 জন লোক এদিক ওদিক ছোটাছুটি করছে, আর একটা বড় ঘর, তার মধ্যে 10 জন লোক ছোটাছুটি করছে। তাহলে কোথায় ধাক্কা খাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, যেটা ছোট ঘরে হচ্ছে, মানে ভলিউম কম হলে হয়। এবার ইমাজিন করা, একটা সেম সাইজের দুটো ঘর আছে, একটা ঘরে 10টা লোক আছে আর একটা ঘরে 100টা লোক আছে, তাহলে কোথায় ধাক্কাধাক্কি বেশি হবে, যেখানে 100টা লোক আছে। তো কলিশন নাম্বার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অ্যান্ড এইটার উপরও ডিপেন্ড করে যে লোকগুলো আস্তে আস্তে দৌড়াচ্ছে না জোরে দৌড়াচ্ছে। ঠিক আছে, এরও একটা ব্যাপার। তো স্পিডের উপরও ডিপেন্ড করে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ফর্মুলা আমরা পাবো, Z = √2 পাই সিগমা স্কোয়ার n স্টার ইউ অ্যাভারেজ। ঠিক আছে, যেখানে পাইটা পাই, √2 এটা কিছু বলার নেই, সিগমাটা এইমাত্র পড়লাম কলিশন ডায়ামিটার, এন স্টারটা হচ্ছে নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম, মানে টোটাল নাম্বার অফ মলিকুল বাই টোটাল ভলিউম, এটাই হচ্ছে আমাকে বের করতে হবে। এন স্টার ইজ দ্যাট নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম, মানে 1 ইউনিট ভলিউমে কতগুলো আছে, তাহলে টোটাল নাম্বার অফ মলিকুল বাই টোটাল ভলিউম করে দেবো, তাহলেই পেয়ে যাবো। অ্যান্ড ইউ অ্যাভারেজের ফর্মুলা এইমাত্র পড়েছি, √8RT/πm। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলেছি, তিনটে ফর্মুলা, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, আর আরেকটা হচ্ছে তোর আরএমএস আর মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, তিনটে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি, তিনটের ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমার আর কিছু করার নেই। এবার মিন ফ্রি পাথ মানে কি, আমরা এখান থেকে এমনি বুঝতে পারছি, মিন ফ্রি পাথ মানে হচ্ছে যে পাথটা একটা মলিকিউল ফলো করবে। ঠিক আছে, সেই পাথের কথাই বলা হয়। ঠিক আছে, ধরে নে বলছি, ধরো যদি এই মলিকুলটা আছে, এটাকে পজিশন 1 থেকে 2 তে নেবো, মানে এই পজিশন 1 থেকে 2 তে নিয়ে যেতে হবে, তাহলে অবধি যেতে হবে, দেন মাঝে অনেক মলিকিউল আসবে, অনেক কলিশন হবে, অনেকবার স্পিড বদলাবে, অ্যান্ড সব স্পিডের মিন মিলে ওটাকে মিন ফ্রি পাথ বলবো।
মানে দেখ ও এখান দিয়ে যাচ্ছিল, অনেকগুলো মলিকুল মাঝখানে এসছে বাধা, তাহলে ও এখানে ধাক্কা খেলো, একবার বদলে গেল, আবার এখানে ধাক্কা খেলো, আবার বদলে গেল, এরকম করে 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 অনেকবার ও পথ বদলাবে। আর সব কটার অ্যাভারেজ মিলে আমরা বলবো ওটা হচ্ছে মিন ফ্রি পাথ ও ল্যামডা। তাহলে ইউ অ্যাভারেজ বাই জেড, মানে ইউ অ্যাভারেজ মানে অ্যাভারেজ কতটা স্পিডে চলছে বাই কোলিশন নাম্বার, কতগুলো কোলিশন হলো, সিম্পল। ঠিক আছে, এবার তুই যদি ভ্যালুটা বসিয়ে দিস, ইউ এভারেজ থাকলো আর কোলিশন নাম্বারের পুরো ভ্যালুটা বসিয়ে দে ফর্মুলাটা, যে √2 ইন্টু পাই ইন্টু সিগমা স্কোয়ার ইন্টু এন স্টার ইন্টু ইউ অ্যাভারেজ, তাহলে ইউ অ্যাভারেজ কেটে গেল, and we got lambda is equal to 1 by √2 pi n star sigma square, ব্যাস এটাই পেয়ে গেল, আর কিছু দরকার নেই। অ্যান্ড এখানে আমি আবার পুরো জিনিসটাকে সামারি আপ করে লিখে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু চেঞ্জেস করেছি, কি ইউ এভারেজ স্পিডটাকে দুভাবে লেখা যায়, এটা কিন্তু আমি কিন্তু শিখিয়েছিলাম, ঠিক আছে। পাই আর টি বাই এমটাকে আবার 8 kBt বাই পাই এমও লেখা যায়, এটা দেখে নিবি, করানো আছে। আচ্ছা, এখানে বলছে টেম্পারেচার চেঞ্জ করলে জেড অ্যান্ড ল্যামডা উইল বি এফেক্টেড, অবভিয়াসলি টেম্পারেচার চেঞ্জ করবো, মলিকুল গুলো এনার্জি বেড়ে যাবে, এদিক ওদিক দৌড়াতে আরো বেশি তাড়াতাড়ি শুরু করবে, বেশি নাম্বার অফ কলিশন হবে, সো নাম্বার অফ কলিশন বেড়ে গেলে কলিশন নাম্বার বেড়ে যাবে, তো নাম্বার অফ কলিশন বেড়ে গেলে কলিশন নাম্বার বেড়ে যাবে, কিছু করার নেই। আর মিন ফ্রি পাথও তখন চেঞ্জ হয়ে যাবে, কারণ মিন ফ্রি পাথটা কলিশনের ওপরেই ডিপেন্ড করে, যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে গেলে মাঝখানে তার কতগুলো কলিশন হচ্ছে, সো মিন ফ্রি পাথ উইল অলসো বি চেঞ্জড। ঠিক এরকম ভাবে যদি আমি প্রেশারও চেঞ্জ করি, অবভিয়াসলি প্রেশার চেঞ্জ করলেও সেম জিনিসটা হবে, কলিশন চেঞ্জ হবে, কলিশন চেঞ্জ হলেই মিন ফ্রি পাথ চেঞ্জ হয়ে যাবে, সেটা এখানে এফেক্টটাকে এখানে জাস্ট কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল কোনটা ডিরেক্টলি প্রপোর্শনাল, এই জিনিসটা জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টটা তুমি যদি মনে রাখো, তোমাদের ডেরিভেশন মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবি টেম্পারেচার বাড়ালে কলিশন বাড়ে, কলিশন বাড়ালে, ঠিক আছে, কলিশন, এবার টেম্পারেচার যদি আমি বাড়াই নাম্বার অফ কলিশন বাড়বে, এটা কিছু করার নেই, এটা সিম্পল হিসাব, ঠিক আছে। আচ্ছা, √2 এর সাথে ঠিক আছে, এরপর একটা কাজ কর, ল অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল, তাহলে এটা নতুন জিনিসটা এখান দিয়ে শুরু করছি। দাঁড়া। আচ্ছা, এবার ল অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এই জিনিসটা কি কেন সেটা একবার একটু আগে বোঝার চেষ্টা করবো। এখানে আগে তো কয়েকটা জিনিস বোঝ। ফার্স্ট হচ্ছে, ধর আমি বলছি হিলিয়াম, হিলিয়ামের কথা আছে, হিলিয়াম একটা গ্যাস, হিলিয়াম একটা মোনো অ্যাটমিক গ্যাস, এটা কি একটা মোনো অ্যাটমিক গ্যাস, ঠিক আছে। তার মানে এর মধ্যে কোনো বন্ড প্রেজেন্ট নেই, নো বন্ড ইজ প্রেজেন্ট, এটাও আমি বুঝতে পারছি, ওকে ওকে। এবার আরেকটা মলিকিউল ধর, গ্যাস মলিকিউল, আমি ধরছি, যা খুশি ধরতে পারিস, আমি সব থেকে ইজি H2, হাইড্রোজেন গ্যাস। এবার এইটা কিন্তু একটা ডায়াটমিক মলিকিউল, ডাইঅ্যাটমিক মলিকিউল বা ডায়াটমিক গ্যাস মলিকিউল, যাই লিখবি।
এখানে ওয়ান বন্ড প্রেজেন্ট আছে, একখানা বন্ড তো প্রেজেন্ট আছে, কারণ হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে থাকবে। হ্যাঁ, একটা বন্ড প্রেজেন্ট আছে। আচ্ছা, এবার তোমাকে জানতে হবে সায়েন্স বা বলতে পারিস ফিজিক্সে, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স মিলিয়ে এটা ধরা হয় যে মোশন মোশন তিন প্রকারের হয়। তিন প্রকারের মোশন হয়। কি কি? একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন। হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন? আমি তোমাদেরকে একটা তাহলে ফটো দেখাই, তাহলে তোমরা বুঝে যাবে। ইট মিনস আমাকে কোনো সিঙ্গেল ডিরেকশনে যদি আমি মুভ করি, ট্রান্সলেশনাল মোশন মিনস when we are moving in a single direction, মানে এরকম সোজা একটা পাথ বরাবর আমি চলে যাচ্ছি, সোজা একটা পাথ বরাবর, বা সোজা ওপর দিকে যাচ্ছি, সোজা পিছন দিকে যাচ্ছি, বা সোজা সামনের দিকে যাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় ট্রান্সলেশনাল মোশন। ইট উইল বি অনলি ওয়ান ওয়ে। আমি কি বোঝাতে পারছি না পারছি না? বল। মানে মুভমেন্টটা কি মানে একদিকে হবে, ইউনিডাইরেকশনাল? হ্যাঁ, ইউনিডাইরেকশন, মুভমেন্টটা ওয়ান ডিরেকশন, মানে আমি শুধু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে দিয়ে যেতে পারবো। সেটা এবার কোনো ডিরেকশনই হতে পারে, সেটা যদি এটা এটা যেরকম, আচ্ছা আমি যেরকম দেখাই, এটা এরকম 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 এরকম, আরো যত ডিরেকশন, বাট যখন মুভমেন্ট হবে একই দিকে হবে, দুদিকে হবে না। যখন মুভমেন্ট হচ্ছে দেখ একই, ওয়ান ওয়ান সাইডেড, এ থেকে বি এর দিকে যাবে। ক্লিয়ার? পসিবল যে কোনো দিকে যাওয়া, বাট যাবে একদিকে। when it is moving from point A to point B, এইভাবে মনে রাখ, কত কিছু মনে রাখতে হবে না। তো শুধু মনে রাখ ট্রান্সলেশনাল মোশন ইজ দ্যাট মোশন যেখানে একটা অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হয়। আমাদের তো তিনটে অ্যাক্সিস, এক্স ওয়াই জেড, তো যে কোনো সিঙ্গেল অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হয়। সিঙ্গেল অ্যাক্সিস বরাবর মুভমেন্টকে বলা হয় ট্রান্সলেশনাল মোশন। মানে তুই গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিস, সোজা রাস্তায় গাড়ি চালাচ্ছিস, দ্যাট ইজ ইউ আর ডুইং আ ট্রান্সলেশনাল মোশন। তুই হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিস, ইট ইজ আ ট্রান্সলেশনাল মোশন। তুই সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিস, ইট ইজ আ ট্রান্সলেশনাল মোশন। পাখি উড়ে যাচ্ছে, ইট ইজ আ ট্রান্সলেশনাল মোশন। তুই ফুটবলে লাথি মারলি, বল গিয়ে গোলে ঢুকে গেল, ইট ইজ আ ট্রান্সলেশনাল মোশন। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে। এরপরে একটা হয় রোটেশনাল মোশন। আশা করি এইটা আমায় বোঝাতে হবে না। রোটেশনাল মোশন, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরিতেছে, সেটাও রোটেশনাল মোশন। তুমি গোল গোল করে ওই যখন ওই রিঙ্গা রিঙ্গা রোজেস খেলবি, গোল গোল করে ঘুরছিস, দ্যাট ইজ আ রোটেশনাল মোশন। Rotational motion means when a body moves around a certain point, in a circular path, মানে একটা পয়েন্টকে কেন্দ্রবিন্দু বানিয়ে তার চারিদিকে গোলাকৃত ভাবে ঘোরাকে বলা হয় সার্কুলার মোশন। বাহ, কি বাংলা বললাম! ঠিক আছে, তার মানে একটা সিঙ্গেল পয়েন্টকে সেন্টার বানাবো, বানিয়ে তার চারিদিকে আমি গোল 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 ঘুরবো, তাহলে সেই জিনিসটাকে বলবো রোটেশনাল মোশন। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। আর এর পরেরটা হবে ভাইব্রেশনাল মোশন। এর পরেরটা হয় ভাইব্রেশন। এবার আমাকে বলতো ভাইব্রেশন মানে কি বুঝিস তোরা? ঝনঝন ঝনঝন করে কাঁপা, তাই না? যে কোনো জিনিস ভাইব্রেট হলে বেসিক্যালি কি হয়?
একটা পয়েন্টের অ্যারাউন্ডে টু অ্যান্ড ফ্রো মোশন হয়। মানে এরকম একবার এদিকে গিয়ে আবার এদিকে, আবার এই পয়েন্টে ফিরে এসে আবার দিকে যাবে, আবার এখান দিয়ে এসে পয়েন্টে ফিরে এসে আবার দিকে যাবে, আবার এখান থেকে আসবে পয়েন্টে ফিরবে, পয়েন্টে ফিরে আবার এদিকে যাবে। বুঝতে পারছি না পারছি না? হুম। ভাইব্রেশন তো বুঝিস নাকি বুঝিস না? হ্যাঁ। আমি তোদেরকে কটা ফটো দেখাচ্ছি, কিন্তু ভাইব্রেশন মোশন অনেক ধরনের হয়। এখানে পেয়ে যাবে। এই ভিডিওটা দেখ, দেখতে পাচ্ছিস কিরকম ভাবে মুভ হচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস? এত এত ধরনের ভাইব্রেশনাল মোশন হয় 3D তে, 3 ডাইমেনশনাল স্পেসে। দেখ কিরকম কিরকম ভাবে ভাইব্রেশন হচ্ছে, গ্যার 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 গ্যার। এবার এদিকে এদিক নড়ছে, এবার এদিকে যাচ্ছে তো ওদিকে যাচ্ছে, এবার দুজন আবার সেম দিকে আসছে। হ্যাঁ, কত ধরনের ভাইব্রেশন মোশন, ওদিকে যাচ্ছে সামনে, দুটো একসাথে নড়ছে। এ দেখ, এ ওপর নিচ করছে, এ যে নিচে যাচ্ছে ও উপরে যাচ্ছে, ও উপরে যাচ্ছে নিচে আসছে, এরকম উল্টো উল্টো হতে পারে। সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, রকিং, অনেক ভাবে হতে পারে। ঠিক আছে, তো এত ধরনের ভাইব্রেশন মোশন পসিবল। এবার ভাইব্রেশনের মোশন কিরকম দেখতে হবে বোঝা গেছে না যায়নি? বল। হ্যাঁ গেছে। আচ্ছা, এখান দিয়ে আরো অনেক কিছু বলা যায়, আমরা এত কিছু আমি বলছি না। এখানে ভাইব্রেশনাল মোশনের আবার অনেক প্যারামিটার আছে, যেরকম একটু হালকা একটা মানে বলবো কিনা ভাবছি। তোরা হারমোনিক অসিলেশন পড়েছিস কোথাও? ক্লাস 12-এ বা 11-এ ওই এসএসএম পড়েছিলাম হ্যাঁ, তখন পড়েছিলাম। এসেছে সিম্পল হারমোনিক মোশন। সেরকম একটা হয় অ্যানহারমোনিক মোশন। ওটা সিম্পল হারমোনিক মোশনে খুব সমান সমান ভাবে ভাইব্রেট করছিল। আর একটা হয় অ্যানহারমোনিক মোশন। ঠিক আছে, অ্যানহারমোনিক মোশনেও অনেক ব্যাপারে কাজে লাগে। অ্যানহারমোনিক অসিলেটর। ঠিক আছে, তো অনেক ভাইব্রেশনাল মোশন অ্যানহারমোনিক হয়, অনেক ভাইব্রেশন মোশন হারমোনিক হয়। তো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, এত কিছু আমাদের দরকার নেই, জাস্ট যা আমি যেন বললাম একটু হালকা হালকা। এবার মনে রাখতে হবে ট্রান্সলেশনাল মোশন কি হয়। আমি পজিশন চেঞ্জ করছি, বাট রোটেশনাল ভাইব্রেশনালে পজিশন কিন্তু চেঞ্জ করতে হয় না। ইট অকার্স অ্যালং আ বন্ড, অকার্স অ্যালং দ্য বন্ড, মানে বন্ডের মধ্যেই চেঞ্জেস হবে। রোটেশনটা কি হচ্ছে, এইখানে একটা মলিকুল দাঁড়িয়ে আছে, এখানে একটা অ্যাটম, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তো জাস্ট বন্ডটা ঘুরে বেড়াচ্ছে। আর ভাইব্রেশনে কি হবে বললাম, সে দেখ এরকম আছে একটা, এরকম আছে একটা, এই যে শুধু বন্ডটা এদিকে ছোট বড় হচ্ছে, এই বন্ডটা ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এবার মনে কিরম ভাবে কি রাখতে হবে এখান থেকে, একটু মনে রাখবি এই কয়েকটা জিনিস কি। যদি মোনো অ্যাটমিক গ্যাসেস হয় লাইক হিলিয়াম, এদের শুধু ট্রানজিশনাল মোশন। অবভিয়াসলি মোনো অ্যাটমিক গ্যাস মানে কি, একটা এরকম এরকম একটা ছোট একটা বলের মতো কনসিডার কর। এই বলটার, যেহেতু এদের কোনো বন্ড নেই তাই জন্য। হ্যাঁ কারেক্ট কারেক্ট, দারুণ বলেছে কথাটা। বলছে রোটেশনাল মোশন বন্ডের বরাবর অ্যাক্ট করবে, এর কাছে কোনো বন্ডই নেই, তাহলেও কিভাবে রোটেশনাল ভাইব্রেশন শো করবে? অনলি ট্রানজিশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন, সরি, ট্রান্সলেশনাল মোশন শো করবে অনলি, আর কিছু না। আর এই যে ডাইঅ্যাটমিক মলিকুল আছে এরা সবই শো করে। ঠিক আছে, এই ভদ্রলোক আবার ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল সব শো করে, এর কোনো যায় আসে না, ও সব শো করে।
ঠিক আছে? বুঝলাম। আচ্ছা। এবার এবার মোশন যদি থাকে, এবার তুই একটু কথা বল। তুই ধর হেঁটে চলে বেড়াচ্ছিস, ইউ আর ডুইং আ মোশন। তোর মধ্যে তাহলে কিছু তো এনার্জি থাকবে। যে মোশন করছে, যে কোনো ধরনের মোশন হোক, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, যে কোনো ধরনের মোশন হোক, তাহলে ওই মলিকুলটার মধ্যে কিছু এনার্জি তো প্রেজেন্ট রয়েছে, কারণ দ্যাট মলিকুল ইজ ডুইং সাম মোশন। তোর যদি জ্বর হয়, তুই তো কেলিয়ে পড়ে থাকবি বিছানার মধ্যে, তুই তো উঠে ঘোরাঘুরি করবি না, তাই না? তোর শরীর খারাপ হলে তুই একদম পড়ে থাকবি বিছানার মধ্যে, আর তখন তোর মধ্যে এনার্জি নেই। কিন্তু যখন তুই উঠেছিস একদম ফিট, তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, ঠাকুর পুজোর সময় ঠাকুর দেখতে যাচ্ছিস, তার মানে তুই মোশন করছিস, তার মানে তোর মধ্যে কিছু এনার্জি প্রেজেন্ট রয়েছে। এবার মনে রাখবি আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করি। আমরা বলি ইউ টোটাল, ইউ ইজ দ্য এনার্জি, ইউ ট্রান্সলেশনাল প্লাস ইউ ভাইব্রেশনাল প্লাস ইউ রোটেশনাল। মানে বলা হয় এটা পৃথিবীতে যে যা এনার্জি হয় সেটাকে আমরা এই তিন ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশনের জন্য এনার্জি, একটা ভাইব্রেশনাল মোশনের জন্য এনার্জি, একটা রোটেশনাল, রোটেশনাল কিসের জন্য এনার্জি, রোটেশনাল মোশনের জন্য এনার্জি। এই তিনটেকে যোগ করে দাও, তুমি টোটাল এনার্জি পেয়ে যাবে। ঠিক আছে? এই তিনটেকে যোগ করে দাও, তুমি টোটাল এনার্জি সবকিছু পেয়ে যাবে। এবার এখানে দুটো কেস হয়, এই দুটো কেসের ফর্মুলা ডিরেক্টলি মনে রাখাটাই বেটার। কি লিখেছে? একটা কেস হয় লিনিয়ার, একটা কেস হয় লিনিয়ার, যেখানে মলিকুলটা লিনিয়ার রয়েছে, মানে একটা স্ট্রেট লাইনে রয়েছে, যেরকম কার্বন ডাই অক্সাইড। সেটার কন্ট্রিবিউশন দেখ, 3/2 RT plus RT. 3/2 RT is translational, RT is rotational, vibrational will be 3n minus 5 RT. তোরা যদি ডিগ্রি অফ ফ্রিডম পড়ে থাকিস ছোটবেলায়, ডিগ্রি অফ ফ্রিডম, এই 3n-5 গুলো হলো ডিগ্রি অফ ফ্রিডম। মনে পড়ছে? একটুখানি একটু একটু মনে পড়ছে? ডিগ্রি অফ ফ্রিডম থার্মোডাইনামিক্সে পড়েছিলাম। হ্যাঁ না বল। না, মনে পড়ছে না। পড়েছিলি, আমি গ্যারেন্টি দিতে পারি এটাকে। হ্যাঁ, কারণ এটা এনসিইআরটি তেও রয়েছে ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিগ্রি অফ ফ্রিডমেই এই জিনিসটা আর কি ভাইব্রেশন দেখা যায়। থার্মোডাইনামিক্স যদি ভালো করে পড়বি তখন দেখবি ওখানে লেখা আছে। যাক, এখন অত লাগবে না। আর নন লিনিয়ার হচ্ছে যেরকম জল, যেরকম জল তুই জানিস ইট ইজ বি শেপ অ্যান্ড ইট হ্যাজ অ্যান অ্যাঙ্গেল অফ 109.5 degrees, সো ইটস আ বেন্ড শেপ। ওকে, তো এর কন্ট্রিবিউশন দেখ, বাই ট্রান্সলেশন হলে তো 3/2 RT, রোটেশন হলো 3/2 RT, বাট ভাইব্রেশন উইল বি 3n-6 RT, 3n-6 RT, এটা আমার মাথায় থাকে। এরপরে হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটির ডিটেলস আমরা পারবো কোথায়? থার্মোতে। তাই ডিটেলস তো ওখানেই পড়তে হবে যদি পড়তে হয়। আমাদেরকে এখানে কি করতে হবে? হিট ক্যাপাসিটির কিছু কিছু জিনিসগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, যেমন সিভি, সিভিএম। ওটা যদি সিভিএম লেখা থাকে, সিভিএম মিনস মোলার হিট ক্যাপাসিটি। ঠিক আছে? মোলার হিট ক্যাপাসিটি। আচ্ছা, হিট ক্যাপাসিটির ডেফিনেশন তোদের দেবে না কোনোদিন, তাও আমি তোদেরকে একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি। হিট ক্যাপাসিটির ডেফিনেশন এইভাবে তুই ভাবতে পারিস যে যে কোনো একটা বডি আছে, ঠিক আছে, যে কোনো একটা বডি, ওই বডিটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন টেম্পারেচার বাড়াতে গেলে কতটা এনার্জি তাকে দিতে হবে, কতটা এনার্জি
তাকে দিতে হবে। মানে ধর এরকম একটা বডি আছে, এর টেম্পারেচার 25°C, এটা বাড়ি আমি 26°C করে দেবো। ঠিক আছে, তাহলে এর কত হবে সিভিএম? এবার যখন মোলার বলছি তখন মানে 1 মোল অফ দ্যাট সেই কম্পাউন্ড নেওয়া হয়েছে। যখন মোলার কথাটা ইউজ করছে বুঝতেই পারছিস, তখন 1 মোল কথাটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মোল অফ দ্যাট কম্পাউন্ড নেব এবং তার 1°C বাড়াতে, 1°C টেম্পারেচার বাড়াতে তাকে কতটা এনার্জি দিতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড মোলার হিট, মোলার হিট ক্যাপাসিটি, দ্যাট ইজ সিভিএম। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখ আমি তোদেরকে আলাদা আলাদা জিনিসের জন্য একটু সিভিএম এর ভ্যালু গুলো দিয়ে দিয়েছি, যেরকম সিভিএম ফর লিনিয়ার। হ্যাঁ, দিস ইজ দ্য থিং, এই ডেরিভেটিভ করার তোমাদের দরকার নেই, আমি ডিরেক্টলি লিখে দিয়েছি তোমাদের। হ্যাঁ, সিভিএম নন লিনিয়ারের জন্য এটা হবে। নোট বলছে ক্যালকুলেট সিভিএম অ্যাট লো টেম্পারেচার। লো টেম্পারেচারে করলে কি হয় বলতো, ভাইব্রেশন আমরা কনসিডার করি না। ভাইব্রেশন কন্ট্রিবিউশন অফ দ্য এনার্জি মাস্ট বি নেগলেক্টেড। যদি আমাদের কোথাও লো টেম্পারেচারে আমার সিভিএম বের করতে বলে, আমরা ভাইব্রেশনটাকে কনসিডার করি না। মানে ভাইব্রেশনের যে পার্টটা, দ্যাট ইজ এইটা, এই যে, এই যে কোথায় গেল, এই যে, আরটি। এই যে না, 3n-5 আচ্ছা, আর পরেরটা। পুরোটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 3n-5 আর ওই পুরো জিনিসটা কনসিডারই করি না। দেখ এই যে এটা লিখি, 2/3/2 r প্লাস আর। ঠিক আছে, আর এট হাই টেম্পারেচার কিন্তু আমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা কনসিডার করলাম না লো টেম্পারেচারে। লো টেম্পারেচারে আমরা করব না, লো টেম্পারেচারে করার কোনো দরকার নেই, কিন্তু হাই টেম্পারেচারে তোমাকে করতে হবে। হাই টেম্পারেচারে কিন্তু ভাইব্রেশন কনসিডার করতে হবে। এন্ড দেখ তাদের জন্য আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার। এটা সিভিএম নেগলেক্টেড ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন, মানে অ্যাট লো টেম্পারেচারের কথাই বলছি। যখন লিনিয়ারের জন্য এটা, নন লিনিয়ারের জন্য এটা, সিভিএম এর জন্য এটা, নন লিনিয়ারের জন্য এটা। আর when more of these conditions are mentioned, তখন এক্সাম্পল, তোকে একটা এক্সাম্পল দিয়েছে, যে ক্যালকুলেট সিভিএম ফর CO2। ঠিক আছে, আমরা অপশন গুলো আগে একবার দেখব। আমি জানি না এটা হাই টেম্পারেচার বলেছে না লো টেম্পারেচার, আই ডোন্ট নো। আমরা এখানে অপশন গুলো একবার দেখবো কি আছে, 6R, 6.5R, 3.5R, 7R। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবি, যদি তোকে কখনো এরকম অপশনে না দিয়ে দেয়, অনেক সময় আছে তোকে দেবে না, মানে অপশন তো তোকে সবসময় দেবে না, তোকে মেনশনও করে দিল না হাই টেম্পারেচার লো টেম্পারেচার কি কনসিডার করবি, অলওয়েজ টেম্পারেচার হাই কনসিডার করবি। ঠিক আছে, কিছু না দিয়ে দিলে হাই টেম্পারেচার কনসিডার করবি, কারণ লো টেম্পারেচার বলতে না এখানে অনেক লো টেম্পারেচার কথা বলে, আর হাই টেম্পারেচার কথা বলতে গেলে রুম টেম্পারেচারের কথাতেও চলছে। ঠিক আছে, এই জন্য আমি হাই টেম্পারেচার কনসিডার করে করাটাই বেটার। ক্লিয়ার? বুঝলাম। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস আসতে পারে, আহ, এখানে মোনো অ্যাটমিক গ্যাসের জন্য বের করতে বলেছে। মোনো অ্যাটমিক গ্যাসের জন্য এইমাত্র আমরা করেছি সিবিএম, হয়ে গেল। হ্যাঁ, সিবিএম মোনো অ্যাটমিক গ্যাসের জন্য কি হবে, আমার সেখানে রোটেশনটাও হবে না, ভাইব্রেশনটাও হবে না, শুধুমাত্র ট্রান্সলেশনালটা হবে, তাহলে 3/2 আর হয়ে যাবে।
তো ভ্যালু উইল বি 3/2r। ঠিক আছে, বলতে পারলাম না? এইমাত্র আমরা পড়েছি মনোঅ্যাটমিক গ্যাসের মলিকিউলের কোনো ধরনের ভাইব্রেশনাল মোশন রোটেশনাল মোশন হয় না। তাহলে সিভিএম থেকে রোটেশনাল আর ভাইব্রেশনাল টার্মটা বাদ দিয়ে দাও, অনলি 3/2r will be remaining, that is the translational। বাস, ক্লিয়ার না? হ্যাঁ দাদা ক্লিয়ার। নোবেল গ্যাসেস, মনে রাখবি নোবেল গ্যাসেস কারা? গ্রুপ নাম্বার 18, হেলিনাকা রাপসেফারিয়াত, না হেনানিনা। জয়েন করছে নাকি? বাহ, বহুদিন বাদে একজন মেম্বার এসছে আমাদের মাঝখানে পড়াশোনা করতে। তাহলে 18 নম্বর গ্রুপে আমাদের সব মোনো অ্যাটমিক গ্যাস। 18 নম্বর গ্রুপ হচ্ছে ইনার্ট গ্যাসেস এর মলিকিউল, নোবেল গ্যাসেস, যারা কারোর সাথে মানে ঝগড়াঝাটি করে না, রিয়াকশন করে না, সব মোনো অ্যাটমিক গ্যাসেস। এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, নোবেল গ্যাসেস মানে যে মোনো অ্যাটমিক। ঠিক আছে, হেনানিনা, অরকারিনা, জিতিরেনা। হ্যাঁ, এই ফর্মুলা এই এগুলো সব ইনার্ট গ্যাসেস, হেনানিনা, অরকারিনা, জিতিরেনা, এরা সব নোবেল গ্যাসেস, এরা কারোর সাথে করে না। তো এদেরকেও সেম সিবিএম এ এদের ওই দুটো কন্ট্রিবিউশন বাদ দিয়ে দিই, রোটেশনাল অ্যান্ড ভাইব্রেশন। অনেকবার অনেক ধরনের কোশ্চেন এখানে দিয়েছে, সেম টাইপের কোশ্চেন বারবার আছে। আচ্ছা, এখানে দেখ HCl দিয়েছে, HCl। ঠিক আছে, এবার HCl এর সময় এবার দেখ এক হাই টেম্পারেচার বলেছে, তাহলে পুরো ফর্মুলাটাই ইউজ হবে, রোটেশনাল ভাইব্রেশনাল সব ইউজ হবে। এবার HCl কিন্তু নন লিনিয়ার, সরি লিনিয়ার, HCl কিন্তু লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার হলো, এবার লিনিয়ার হলে আমি নাম্বার অফ অ্যাটম। আচ্ছা এক মিনিট, বল। বলছি লিনিয়ার নন লিনিয়ারটা কি করে বুঝছো? ওই জিওমেট্রিতে? এই তো, সাবাস সাবাস, ধরে ফেলেছে, একদম ঠিক, একদমই ঠিক, ওইভাবেই তোমাকে করতে হবে। কিন্তু তোদেরকে এক্সাম্পলের খুব বেকার এক্সাম্পল দেয় তোদের, মানে খুবই একদম ইজি এক্সাম্পল। যে HCl, আরে দুটো অ্যাটম আছে, ও নন লিনিয়ার কিভাবে হবে? দুটো অ্যাটমের মাঝে একটাই বন্ড হতে পারে, তাই না? তো সবসময় লিনিয়ার হবে। তারপরে CO2, আমরা সবাই জানি CO2 লিনিয়ার, এটা তোমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়। CO2 ইজ লিনিয়ার, এবং তুই এটা ইসে করেও দেখতে পারিস, সেই যে তোকে বলা হয়েছিল যে কি বলে হাইড্রেশন বের করে। তারপরে তোর আর রয়েছে হচ্ছে এক্সাম্পলের মধ্যে তোকে দেবে হচ্ছে H2O। H2Oটা বোন শেপ হয়, সেটা জিওমেট্রি থেকেই জানি। হ্যাঁ, এইগুলোই দেবে তোদেরকে, সিম্পল SO2। এই সিম্পল জিনিসগুলো দেয়, এর বেশি কিছু তোমাদের দেয়। আচ্ছা, HCl এর নাম্বার অফ অ্যাটম কত? 2, তাহলে n = 2। ব্যাস, তাহলে ফর্মুলায় বসা, বের কর, ফর্মুলায় বসা, n এর ভ্যালু 2 বসা, বাকিটা বের করে দে, সিভিএম বেরিয়ে গেল। এইভাবে তোমায় বের করতে হবে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা একবার দেখবি। এই দেখ, এখানে N2 নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন অলসো লিনিয়ার, আর দুখানা অ্যাটম আছে, তাহলে n = 2, আবার ভ্যালু বসাবি 3.5 বের হবে। করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত। এই দেখ নন লিনিয়ার, এখানে আবার নন লিনিয়ার, তাহলে 3n - 6, লিনিয়ার হলে 3n - 5, সিম্পল হিসাব। শুধু এইভাবে, আর n কত? তিনখানা মলিকুল, 1 2 3 SO2 তে তিনটে মলিকুল, n = 3 বসা, বের কর 6r। খুব ইজি, সিভিএম বের করা খুব ইজি। যদিও আজ অব্দি তোদের কোশ্চেনে একটাও সিভিএম এর অঙ্ক আমি দেখিনি, হ্যাঁ, তাও আমি করিয়ে দিলাম। সিভিএম বের করা দুটো ফর্মুলা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা,
যে এখানে কিছু কম্পারিজন করে দেখিয়েছি যে ভাইব্রেশন কনসিডার করলে দেখবি সিভিএম অফ CO2 টা ছোট আসছে SO2 থেকে, আর SO2 আর H2O টা ইকুয়াল আসবে। বাট তুই যদি ভাইব্রেশন কনসিডার করিস তখন CO2 টা SO2 থেকে বেশি আসবে অ্যান্ড SO2 উইল বি ইকুয়াল টু H2O। এটা ক্যালকুলেশনটা করবি নিজের মতো করে। এতক্ষণ যা শেখালাম, H2O তিনটে মলিকুল, তিনটে অ্যাটম, সরি, CO2 তিনটে অ্যাটম, SO2 তিনটে অ্যাটম, CO2 লিনিয়ার, SO2 আর H2O নন লিনিয়ার। ঠিক আছে, তো সেইভাবে তোমাকে করতে হবে। এক লিনিয়ারের জন্য শুধু ভাইব্রেশনটাই চেঞ্জ হয়, দ্যাট ইজ 3n-5, আর নন লিনিয়ারের জন্য ওটা হয়ে যাবে 3n-6। এই হচ্ছে সিম্পল ফর্মুলা, করে তোমায় বের করতে হবে। এখানেও সেম, পরেরটাতেও সেম টাইপের কোশ্চেন দিয়েছে। একবার উইথ ভাইব্রেশন কনসিডার করে আমরা বের করেছি, অ্যাজ উইথ নন ভাইব্রেশন কনসিডার করে আমরা বের করেছি। ঠিক আছে, একটা হাই টেম্পারেচার একটা লো টেম্পারেচার, হাই টেম্পারেচারে ভাইব্রেশন কনসিডার করব, লো টেম্পারেচারে করব না। কতটা সিম্পল জিনিস, কোনো অত কঠিন জিনিস না। পরেরটাও সেম, সিভিএম বের করতে দিয়েছে, বের করবি। কার সাথে ইকুয়াল হবে ওটা বলেছে। তাহলে এখানে কিন্তু আমাদের আইডিয়াল গ্যাস শেষ হয়ে গেল। এখানে আইডিয়াল গ্যাসের ব্যাপারে যা 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 দরকার ছিল সব শেষ। ঠিক আছে, এবার দেখবি তোদের সিলেবাসে একটা জায়গায় আছে রিয়েল গ্যাস অ্যান্ড ভিরিয়াল ইকুয়েশন। ওটাকে ভাইরাল ভাইরাল পড়বি না, হ্যাঁ, ওটাকে ভিরিয়াল বলে। অনেকে ওটাকে ভাইরাল ইকুয়েশন বলে। ভাইরাল ইকুয়েশন বলে কিছু হয় না পৃথিবীতে। ভাইরাল ইকুয়েশন একটাই, হ্যাঁ, সেটা হচ্ছে ইকুয়াল টু MC স্কোয়ার। ওর থেকে ভাইরাল ইকুয়েশন আর পৃথিবীতে নেই। সো দ্যাটস দ্য রিয়েল কেস। এবার আমরা, আচ্ছা এতদূর যে পড়ালাম, কারো কোনো কোশ্চেন আছে? দেখ তাহলে আবার রিপিট করে দেবো কোনো একটা পোর্শন যদি দরকার পড়ে। ঠিকই আছে আপাতত। হুম। আর যে বহুদিন বাদে জয়েন করলো তাকে জিজ্ঞেস করতে চাইছি, সে কি মানে কিছু তার প্রবলেম টবলেম থাকলে। আমার কিছু বললে? হ্যাঁ, বললাম আপনার কোনো প্রবলেম টবলেম থাকলে। কিছু নেই, থাকবে কি হবে, হয়ে আছে। ঘুম দিয়ে তো থাকবে কি হবে, ঘুম দিয়ে উঠিস নি। হুম, হুম। ক্লাস শেষ করে তারপর করবো। ঠিক আছে, থাক। দেখ এসব ভুলভাল লোকের সাথে কথা বলা। রিয়েল গ্যাসেস, এবার রিয়েল গ্যাস পড়তে চলেছি। রিয়েল গ্যাসেস মানে আমরা যেটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করছি। ঠিক আছে, রিয়েল লাইফ যেটা আমাদের আশেপাশে রয়েছে। এতক্ষণ আমরা একটা গ্যাসকে কি করেছি, কল্পনার মাধ্যমে একটা গ্যাস বানিয়েছি, যে এরকম একটা গ্যাস মলিকুল আছে, একে অপরের সাথে কোনো ইন্টারাকশন নেই, সব মলিকুল গুলো অনেক দূরে দূরে আছে, হেভি একটা ভালো গ্যাস, এত এত ইকুয়েশন ফলো করে, হেনা তেনা করে 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 একটা পুরো বানাবো। এখন আবার চলে এসছে রিয়েল গ্যাসেস। এবার রিয়েল লাইফে আমরা দেখব। তার মানে এই রিয়েল গ্যাসেস এর মধ্যে আমার ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস থাকবে, মানে দুটো গ্যাস মলিকুলের মধ্যে ইন্টারাকশন থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে আইডিয়াল গ্যাসে, এই যে লিখে দিলাম, আইডিয়াল গ্যাসে কোনো ধরনের ফোর্স নেই, কোনো ধরনের ইন্টারাকশন নেই। কিন্তু রিয়েল গ্যাসেস এর মধ্যে ফোর্সেসও থাকবে, ইন্টারাকশনও থাকবে, ফোর্সেসও থাকবে, ইন্টারাকশনও থাকবে। এবার আমায় যদি রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসের দিকে যেতে হয়, রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসের দিকে যেতে হয়, তাহলে আমাকে কি, আচ্ছা আগে তো বল, আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসের দিকে আসতে গেলে কি করতে হবে? আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসের দিকে আসতে গেলে কি করতে হবে? আমায় টেম্পারেচারটাকে কমিয়ে দিতে হবে, প্রেশারটাকে হাই করে দিতে হবে। প্রেশারটা হাই করলেই মলিকুল গুলো কাছাকাছি চলে আসবে। মানে এরকম ভাবে কল্পনা কর, আগে পিস্টনটা দিয়ে আমি এইখানে রেখেছিলাম, এই মলিকুল গুলো এরকম দূরে দূরে ছিল। এবার পিস্টনের উপর আমি প্রেশার দিলাম, প্রেশার দিয়ে পিস্টনটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে মলিকুল গুলো এখন খুব কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন বেড়ে যাবে। তো প্রেশার হাই করতে হবে, প্রেশার উইল বি হাই অ্যান্ড টেম্পারেচার উইল বি লো।
টেম্পারেচার হাই করে দিলে কি হবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, দূরে দূরে সরে যাবে না, আমার টেম্পারেচারটাকে কম করতে হবে। তাহলে আইডিয়াল থেকে রিয়েলের দিকে যাওয়ার টেকনিক কি, লো টেম্পারেচার হাই প্রেশার। আর রিয়েল থেকে আইডিয়ালে যাওয়ার টেকনিক কি, টেম্পারেচার হাই করে দাও, এনার্জি দিয়ে দূরে দূরে পাঠিয়ে দাও, আর প্রেশারটাকে লো করে দাও, মানে প্রেশার রিলিজ করে দাও, মানে এখান থেকে এখানে চলে যাও, যাতে জিনিসগুলো দূরে দূরে সরে যায়। সিম্পল হিসাব। আইডিয়ালে মলিকিউল গুলো অনেক দূরে দূরে আছে, তাই কোনো ফোর্স নেই, কোনো ইন্টারাকশন নেই। আর রিয়েলে আমার মলিকিউল গুলো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ দূরে আছে, মানে হালকা কাছাকাছি আছে, তাই তাদের মধ্যে ফোর্স আছে, আর তাদের মধ্যে ইন্টারাকশন প্রেজেন্ট রয়েছে। বলতে পারছি না পারছি না? বল। এই ইন্টারাকশন জায়গাটা আরেকবার একটু বলবে? আর ইন্টারাকশন কিছুই না, একে অপরের সাথে ধাক্কাটাকি ইন্টারাকশন হচ্ছে। মানে আইডিয়াল গ্যাসে ধাক্কাধাক্কি তো হয় না। হয় না, এতক্ষণ তো তাই বললাম, অনেক দূরে দূরে রয়েছে, হুম। ওরাই তো আইডিয়াল। কলিশন মানে ধাক্কাধাক্কি হবেই না। ইন্টারাকশন বেসিক্যালি কি জিনিস, দুটো গ্যাস মলিকুল আছে, দুজনের কাছেই একটা ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, তাই না? এরকম তো কোনো অ্যাটম নেই যার কাছে কোনো ইলেকট্রন নেই, সব অ্যাটমের কাছে মোটামুটি একটা ছোটখাটো ইলেকট্রনের সংখ্যা আছে। এবার ইলেকট্রন কাছাকাছি আসলে কি হবে, রিপালস হয়ে যাবে। এই দুটো গ্যাস মলিকুলের ইলেকট্রন ডেন্সিটি রিপেল করতে পারে, তো ওটাকে ইন্টারাকশন বলছি, মানে একে আরেকজনকে মানে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করছে। যেমন তোরা তোরা যখন কলেজ যাস, তোদের একটা গ্রুপ আছে মেয়েদের, ঠিক আছে, তোরা তাদের মধ্যেই কথাবার্তা বলিস, কিন্তু তোরা কি দেখবি তোদের থেকেও আলাদা আরেকটা গ্রুপ আছে, তোরা কি তাদের সাথে খুব একটা ইন্টারাক্ট করিস? করিস না। তোরা তোরা গ্রুপের মধ্যে রিয়েল গ্যাস, কিন্তু তোরা পুরো ক্লাসরুমের মধ্যে দেখতে গেলে তোদের গ্রুপটা আর ওই গ্রুপটা একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে, কোনো ইন্টারাকশন নেই। এবার কি বোঝাতে পারছি না পারছি না? হ্যাঁ, এবার বুঝেছি। হ্যাঁ, এইসব এক্সাম্পল দিলেই সব বুঝে যাচ্ছে। এই বাকিরা বুঝেছিস? এই সব ঘুমাচ্ছে, কেউ কথা শোনে। এখানে কি লিখেছি দেখ, বলছে দেখো আইডিয়াল গ্যাস মানে নো ফোর্সেস, আবার আইডিয়াল গ্যাস মানেই নো ফোর্সেস, এটা আমরা জানি। নাম্বার 1 পয়েন্ট লিখছে, যদি আইডিয়াল গ্যাসে একটু ফোর্স আসে, দেন ওটা একটু হলেও রিয়েলের দিকে গেল, অ্যান্ড একটু হলেও আইডিয়াল গ্যাস থেকে সরে এলো, মানে আইডিয়াল বিহেভিয়ার থেকে সরে রিয়েল বিহেভিয়ারের দিকে যাচ্ছে। আমরা আইডিয়াল কথাটা কখন ইউজ করি, বলে না এই ছেলেটা তোর আইডল হওয়া উচিত, আইডল কথাটা আইডিয়াল থেকে এসছে, মানে দিস ইজ আ আইডিয়াল ম্যান, মানে সে খুব ভালো, ভদ্রভাবে কথাবার্তা বলে, সবসময় টাইম মতো ঘুমায়, টাইম মতো খায়, ঠিক আছে, আইডিয়াল ম্যান। আইডিয়াল গ্যাস হচ্ছে সেরকম, ঠিক আছে, না আইডিয়াল গ্যাস বলো ওটা। নাম্বার 2, যদি আইডিয়াল গ্যাসে বেশি ফোর্স আসে, যদি আইডিয়াল গ্যাসকে আমি এবার বেশি ফোর্স দিয়ে দিই, দেন ওটা অনেকটা হলেও রিয়েলের দিকে গেল। এবার যদি আমি কম ফোর্স দিই, তাহলে কম রিয়েলের দিকে গেল, যদি আমি বেশি দিই, তাহলে ওটা বেশি রিয়েলের দিকে চলে গেল, অ্যান্ড অনেকটা আইডিয়াল গ্যাস থেকে সরে এলো, অ্যান্ড অনেকটা আইডিয়াল বিহেভিয়ার থেকে রিয়েল বিহেভিয়ারের দিকে নিজেকে সরিয়ে আনলো। সো আইডিয়াল গ্যাসকে আমরা অ্যাজ আ রেফারেন্স ইউজ করব। আমরা রিয়েল গ্যাসকে কি করব, আইডিয়াল গ্যাসের সাথে কম্পেয়ার করে 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 স্টাডি করব, ঠিক আছে, টু স্টাডি রিয়েল গ্যাসেস অ্যাজ আ রেফারেন্স হিসাবে ইউজ করব। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? বুঝলাম। কারোর সঙ্গে তুলনা করবো, মানে ধর তুই, তোদের ক্লাসে একটা ছেলে আছে, সে বিশাল লম্বা, এবার তোরা ঠিক করলি সবাইকে, সবার হাইট মাপা হবে সেই ছেলেটার রেসপেক্ট, মানে সেই ছেলেটার থেকে যে একটু বেটার সেটা আগে দাঁড়াবে,
তার থেকে যে বেটেতে আগে দাঁড়াবে তার থেকে আগে দাঁড়াবে, এরকম করে 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 লম্বা থেকে বেটে অবধি দাঁড় করাচ্ছে। যেরকম স্কুলের অ্যাসেম্বলি লাইনে হতো, লম্বারা পিছনে দাঁড়াতো, নাটাগুলো সামনে দাঁড়াতো, মনে পড়ে? বুঝলাম, হ্যাঁ হ্যাঁ, ওরকম। তো ওরকম ওই রেসপেক্টে আমি ওই রেফারেন্সটা ইউজ করতে চাইছি। আইডিয়াল গ্যাসকে ইউজ করে আমরা রিয়েল গ্যাসকে স্টাডি করতে চাই। আইডিয়াল গ্যাসকে অ্যাজ আ রেফারেন্স ইউজ করে আমরা রিয়েল গ্যাসকে স্টাডি করব। এই হচ্ছে আমাদের প্ল্যান। ক্লিয়ার? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, এখানে কি লিখেছি দেখ, দুটো কেস। আইডিয়াল গ্যাসের নো ইন্টারাকশন, তাহলে এখানে দুটো কেস আমি বুঝতে পারছি। আইডিয়াল গ্যাসের তো নো ইন্টারাকশন। দু টাইপের রিয়েল গ্যাস আমি দেখতে পাচ্ছি, যে একটাতে লেস ফোর্স, একটাতে মোর ফোর্স। মানে এক জায়গায় ইন্টারাকশন বেশি হবে, এক জায়গায় ইন্টারাকশন কম হবে। মানে টু উইল শো মোর ডিভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার দেন ওয়ান। মানে কে বেশি আইডিয়াল গ্যাস থেকে সরে আসবে, অবভিয়াসলি যেখানে মোর ফোর্সেস থাকবে, মোর ইন্টারাকশন হবে। মোর ফোর্স মিন মোর ইন্টারাকশন, আর লেস ফোর্স মিনস লেস ইন্টারাকশন। বলতে পারলাম না, বললাম না? ঠিক আছে। এখানে এবারে কি লিখেছি, টু চেক ডেভিয়েশন অফ আইডিয়াল গ্যাসেস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। আমরা প্রথমেই ফোর্সেস গুলোকে চেক করব, দেন ইন্টারাকশন গুলোকে চেক করব, দেন ইন্টারাকশনের জন্য কতটা কাছাকাছি এসছে ক্লোজনেসটাকে চেক করব, এন্ড ক্লোজনেস চেক করা ইজ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড। এই ফ্যাক্টরটা এটা বুঝতে হেল্প করে যে কোনো গ্যাস কোনো হ্যাঁ কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের থেকে কতটা আলাদা, কোনো গ্যাস আইডিয়াল গ্যাস থেকে কতটা আলাদা, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটাই বুঝতে সাহায্য করে। ঠিক আছে, যেরকম দেখাচ্ছি দেখ, এই এবার এখানে একটা নতুন জিনিস এখানে আসবে, সেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। সিভিএম ছিল মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। এখানে একটা দিল মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট প্রেসার। এটা একটুখানি জাস্ট আমি এই ফর্মুলাটা বলার কারণ একটাই, ঠিক আছে? এর ফর্মুলা দিয়ে মনে রাখবি সিপিএম, এটা ওই সিপিএম না, ঠিক আছে? এটা নর্মাল সিপিএম। এটা যে সিপিএম ইজ ইকুয়াল টু সিভিএম প্লাস আর। আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট 8.314, এটা শিখিয়েছিলাম। এবং এইখানে একটা জিনিস, এই ফর্মুলাটার জন্যই মেন এখানে পড়ানো, যেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি রেশিও। ঠিক আছে, এটাকে গামা দিয়ে ডিনোট করা হয়, সিপিএম বাই সিভিএম। এটাকে গামা, এরকম গামা দিয়ে ডিনোট করা হয়, সিপিএম বাই সিভিএম। এটা থার্মোডাইনামিক্স আরো ডিটেলে পড়ানো হয়, এটা বাদ দেয় এখন অত দরকার। যেটা দরকার সেটা হচ্ছে টু নো দ্য ডেভিয়েশন, মানে আইডিয়াল থেকে তার বিহেভিয়ার কতটা সরে এসছে সেইটা বোঝার জন্য আমার দরকার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা জানা। তাহলে টু নো deviation of real gas from ideal gas behavior, we need factor called compressibility factor Z। তাহলে Z is equal to কি মনে রাখবি, molar volume of the real by molar volume of the ideal gas। molar volume means এক মোলের ভলিউম। 1 মোল গ্যাস নিলে যে ভলিউমটা আমি পাবো, দ্যাট ইজ কল্ড মোলার ভলিউম। ঠিক আছে, so molar volume of the real gas by molar volume of the ideal gas, Z is equal to, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং অবজার্ভ বাই থিওরিটিক্যাল, অবভিয়াসলি আইডিয়ালটা থিওরিটিক্যাল হবে, রিয়েলটা রিয়েল লাইফে যেটা হয় সেটা হয়। সেখান থেকে আমরা এই দুটো রেশিও করলে আমরা জেড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা পেয়ে যাবো। দ্যাট উইল হেল্প আস টু ডিটেক্ট যে যেটা তোকে গ্যাস দেওয়া আছে ওটা রিয়েল লাইফ কন্ডিশনে কতটা বেটার পারফরমেন্স হতে পারে। বলতে পারছি না। বুঝলাম। আচ্ছা,
এই যে এখানে একটা জাস্ট বলেছি যে এখানে ধর রেফারেন্সের জন্য একটা আইডিয়াল গ্যাস নিয়েছি আমরা, এবং তার সাথে আমরা N2, NH3, H2 সব ধরনের গ্যাসকে কম্পেয়ার করতে পারি। এই যে কি লিখেছি, তিনটের জন্য কিন্তু অবজার্ভড মোলার ভলিউম আলাদা আলাদা হবে। এই তিনটের জন্য, নাইট্রোজেনের জন্য এক ধরনের হবে, অ্যামোনিয়ার জন্য এক ধরনের হবে, হাইড্রোজেনের জন্য এক ধরনের হবে। তিনটের জন্য মোলার ভলিউম আলাদা হবে। এই হচ্ছে সিম্পল হিসাব। উম, দাও। আচ্ছা, কি লিখেছে, two real gases N2 and NH3 which has more forces। আগে এটা তুই জানিস যে ফোর্সেস যদি বাড়ে তাহলে ইন্টারাকশন বাড়বে, ইন্টারাকশন বাড়লে তাহলে চার্জেস বাড়বে অ্যান্ড পোলারিটি লাগবে। ইন্টারাকশন বাড়া মানেই তার মধ্যে চার্জেস ডেভেলপ করবে। এবার N2 তুই যদি দেখিস দিস ইজ আ নন পোলার মলিকুল, বাট NH3 কিন্তু একটা পোলার মলিকুল, এবং পোলার মলিকুল হওয়ার জন্য কি হবে, তার মধ্যে একটা এরকম ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ চার্জ এরকম থাকবে। ঠিক আছে, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ চার্জ এই জন্য থাকবে। তার ফলে কি হবে, এবার দেখ যখনই চার্জ চলে আসছে তাহলে দেখ ইটস ইট ইট অলওয়েজ হেল্পস টু ইন্টারঅ্যাক্ট, অ্যাট্রাকশন রিপালশন কিছু না কিছু করবে, সো ইট অলওয়েজ হেল্পস টু ইন্টারঅ্যাক্ট। তো ফোর্সেস বেড়ে যাবে, সো ইন্টারঅ্যাকশন বেড়ে যাবে। সেম ওয়েতে নাইট্রোজেন আর H2 মধ্যে যদি নন পোলার গ্রো থাকে, ঠিক আছে, এই যে নন পোলার, নাইট্রোজেন হচ্ছে নন পোলার, H2 কিন্তু নন পোলার। এতক্ষণ আমি কি বলছিলাম, নন পোলার আর পোলারের মধ্যে তুমি যদি চেক করো তাহলে সবসময় পোলারের ইন্টারাকশন বেশি, ফোর্সেস বেশি, নন পোলারের কম। কারণ কি, ওই যে ডেল প্লাস ডেল মাইনাস এরকম পাবো। কালকে আহ, হ্যাঁ, তাহলে ফোর্সেস বেড়ে যাবে, সিম্পল। হ্যাঁ, নন পোলার পোলার মলিকুলের মধ্যে ফোর্সেস বেড়ে যাবে। এবার তোকে যদি কেউ এসে বলে যে দাদা আপনাকে আমি দুটোই নন পোলার মলিকুল দিয়েছি, একটা পোলার একটা নন পোলার দিন, দুটোই নন পোলার দিয়ে দিয়েছি, এবার আপনি কিভাবে কম্পারিজন করবেন? তখন মনে রাখতে হবে মাস। যার মাস বেশি সে জোরে জোরে ধাক্কা মারতে পারবে, মানে তার ফোর্সেস বেশি, আর ফোর্সেস বেশি মিন্স তার ইন্টারাকশন বেশি, তার ইন্টারাকশন বেশি। তার ফলে কি হবে, N2 যেটা কিনা মাসে অনেক বড়, আর H2 যার মাস অনেক একদম ছোট্ট, ঠিক আছে, দুটো নন পোলার, বাট ফোর্সেস N2 বেশি কারণ মাস বেশি, অ্যান্ড ইন্টারাকশন বেশি, ফোর্সেস বেশি তাই ইন্টারাকশন বেশি। সিন্স কি বলছে, বোথ নন পোলার ইউজ both non-polar use mass and mass increases. Mass is directly proportional to interaction. It is interaction, it increases না, এটা interaction. Mass is directly proportional to interaction. তাহলে মাস বাড়লে কাইনেটিক এনার্জি কমে, থার্মাল এনার্জিও কমে যায়, বাট ফোর্সটা বেড়ে যায়, দুমদাম গিয়ে ধাক্কা মারতে পারে, মাস বেড়ে গেছে তো, তাই ইন্টারাকশনটা বেশি হবে। তাহলে সিম্পল হিসাব আমি আরেকবার বলে দিই, যদি পোলার নন পোলারের মধ্যে বলতে বলে পোলারের ইন্টারাকশন বেশি, আর যদি দুটোই নন পোলারের মধ্যে বলতে বলে যার মাস বেশি তার ইন্টারাকশন বেশি। সিম্পল হিসাব, বোঝা যাচ্ছে? পাচ্ছি না? ব্যাস, বল ক্লিয়ার না বল, নাহলে আবার বলবো।
বল বল বল। আরে কিছু তো বল, হ্যাঁ না। ঠিক আছে আপাতত। আচ্ছা আচ্ছা, আমি আগের দিনই বলে দিয়েছিলাম একটা জায়গা, সেটা হচ্ছে এইগুলো পড়ার দরকার নেই। আমি তোকে আগের দিন কোথায় জানি ছিল কোশ্চেন, হ্যাঁ এইখান থেকে আর পড়ার দরকার নেই, হ্যাঁ এগুলো বাদ, এগুলো হ্যাঁ, বাদ। এটা ওই অ্যান্ড্রিউ হ্যাঁ, ইকুয়েশনটা তো। অ্যান্ড ওই আইসোথাম পড়ার হ্যাঁ, কোনো দরকার নেই। একদম দিয়ে কোশ্চেন দিলেও সলভ করে আসাটা খুব ঝামেলা। হ্যাঁ, একটা কাজ করতে পারিস, অ্যান্ড্রু ইকুয়েশনের গুগল থেকে একটা ডেফিনেশন বের করে মুখস্থ করে নিবি, ঠিক আছে? গুগল থেকে বের করে না মুখস্থ করে নিবি। অ্যান্ড্রুজ আচ্ছা হোয়াট ইজ ঠিক অ্যান্ড্রুজ আছে। আইসোথাম, হোয়াট ইজ অ্যান্ড্রুজ আইসোথাম গুগল থেকে মারবি, মেরে এরা মুখস্থ করে লিখে রাখবি খাতায়, যাতে খুব বিপদে পড়ে গেল লিখে দিয়ে চলে আসতে পারিস, ঠিক আছে? অঙ্ক তোদেরকে দেবে না অ্যান্ড্রুজ আইসোথাম থেকে, ইম্পসিবল। ও আমাদেরও দেয় না, তোদেরও দেবে না। এমএসসি তে দেয়নি মানে তোদেরও দেবে না কোনোদিন, ঠিক আছে? এমএসসি তে আমাদের সিলেবাসেই নেই, তো তোদেরও দেবে না। ওটা নিয়ে কোনো চাপ খাস না। বিএসসি তে তো আমরা অ্যান্ড্রুজ আইসোথাম পড়িও নি, ওদের এই নতুন নতুন ঢুকিয়েছে। আমরা এগুলো সব কম্পিটিটিভ এর জন্য পড়তাম, তো আমাদের লাগবেই। আচ্ছা, এবার একটুখানি আমরা এখানে একটু ডেরিভেশন টেরিভেশন কিছু ফর্মুলা, এই যে কোলিশন, কোলিশন না আমরা বলছি, সরি, জেড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তার একটুখানি ফর্মুলা আমার জানতে হবে। ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর্মুলা তুমি যদি চাও ডেরিভেশন করতে, ইউ ক্যান ডেরাইভ, there is no problem in that, but I will say ডেরিভেশন শেখার দরকার নেই, ঠিক আছে? ডেরিভেশনটাকে ডেরিভেশনের মতো থাকতে দে, ডেরিভেশন শেখার বেশি দরকার। জাস্ট রিমেম্বার দ্য বেসিক ফর্মুলাস। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের বেসিক ফর্মুলা হলো মোলার ভলিউম রিয়েল বাই মোলার ভলিউম অফ দ্য আইডিয়াল। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। সেখান থেকেই আমরা ডিরাইভ টুরাইভ করে আমরা পেয়েছি একটা জেড ইজ ইকুয়াল টু পি ভিএম রিয়েল বাই আর টি। এটা কখন হবে? যখন এন ইজ ইকুয়াল টু ওয়ান, মানে মোল যখন ওয়ান হবে। এটার মোল যদি ওয়ান হয় তখন এইভাবে কম্প্রেসিবল একটা বের করতে হয়, পি ইন্টু মোলার ভলিউম অফ দ্য রিয়েল গ্যাস বাই আর টি। আর যদি মোলের ভ্যালু ওয়ান না বলে, অন্য কোনো মোলের ভ্যালু বলে দেয়, তাহলে তোমাকে মোলটা এখানে কনসিডার করতে হবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু পি ভি বাই এন আর, পি ভি বাই এন আর, এখানে মোলের কনসেপ্টটা চলে এসছে। আর এখানে এন ছিল না বলে এনটাকে ওয়ান ধরা হয়েছে, সিম্পল। এখানে মোল এন ইজ ইকুয়াল টু ওয়ান ছিল, তাই ওয়ান ধরা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে? এবার ভি এম রিয়েল বাই ভি এম আইডিয়াল, মানে ভলিউম অফ মোলার অফ দ্য রিয়েল গ্যাস বাই মোলার মোলার ভলিউম অফ দ্য আইডিয়াল গ্যাস ইজ ইকুয়াল টু পি ভি এম বাই আর টি অর পি ভি বাই এন। জাস্ট এই তুমি ফর্মুলাটা মুখস্থ করো, তোমার সব বেরিয়ে যাবে, তোমার সব কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের সব কিছু বেরিয়ে যাবে। এবার তোকে যেটা মনে রাখতে হবে, দিস থিং কোথায় কি হয়। মনে রাখবি ইন্টারাকশন ওয়ান হয়, মানে জেড ইজ ইকুয়াল টু ওয়ান হয়, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ওয়ান হয় যখন আইডিয়াল গ্যাস হয়। যখন আইডিয়াল আর রিয়েল গ্যাস সেম, মানে আইডিয়াল গ্যাস বেসিক্যালি কোনো ইন্টারাকশন নেই, কোনো ফোর্স নেই, ঠিক আছে? সেখানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ওয়ান। এটা তোকে একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কখন হবে? অ্যাট ভেরি লো প্রেশার, এটাও কিন্তু মাথায় রাখবি। অবভিয়াসলি অ্যাট লো প্রেশার, আর কি বলেছিলাম, হাই টেম্পারেচার, তাহলে ওটা আইডিয়ালের মতো বিহেভ করবে। মনে পড়ছে? বল বল।
আচ্ছা, না হলে বলবি। আর একটা জিনিস দেখ, এখানে আরেকটা দিয়েছি আমরা, দুটো কেস, একটা লো প্রেসারের জন্য, একটা হাই প্রেসারের জন্য। যদি পজিটিভ ডেভিয়েশন হয় ইট উইল বি জেড গ্রেটার দ্যান 1, যদি নেগেটিভ ডেভিয়েশন হবে কখন, যখন লো প্রেসার থাকবে, দ্যাট উইল বি জেড লেস দ্যান 1। এবার লেস দ্যান, এবার নেগেটিভ ডেভিয়েশন মিন্স অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যাওয়া, মানে দুটো অ্যাটমের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, তাই তারা কাছাকাছি আসছে। আর জেড গ্রেটার দেন 1 মিন্স ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন মিন্স যদি রিপালসিভ ফোর্স বেড়ে যায়, তখন রিপালসিভ ফোর্স বেড়ে যায়। অ্যাট হাই প্রেসার রিপালসিভ ফোর্স মানে খুব কাছাকাছি চলে আসে, হাই প্রেসারের কাছাকাছি চলে আসে, আমরা ওপর দিয়ে চাপ দিচ্ছি, মলিকুলগুলো আরো কাছাকাছি আসছে, সো অবভিয়াসলি সেখানে আমার রিপালসিভ ফোর্সটা বেশি হবে, তখন জেড গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, এই তিনটে কেস। 1, জেড ইজ ইকুয়াল টু 1, ইটস অ্যান আইডিয়াল কেস। জেড ইজ ইকুয়াল টু লেস দেন, জেড লেস দেন 1, সরি ইজ ইকুয়াল টু না, জেড লেস দেন 1, it is a low pressure case and here it is a negative deviation, it is a negative deviation since attractive force increases। ঠিক আছে, মানে আইডিয়ালের থেকে আরো কাছে চলে এসছে, অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেছে, আইডিয়ালের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স ছিল ইন্টারাকশন, তার থেকে অনেক বেড়ে গেছে, ও আরো কাছাকাছি। আর জেড এ কি হচ্ছে, ওর মধ্যে যে রিপালসিভ ছিল তার থেকে অনেক বেশি রিপালসিভ হয়ে গেছে, সো ইটস আ পজিটিভ ডেভিয়েশন। ঠিক আছে, বলতে পারলাম না, পারলাম না, বল। হ্যাঁ বুঝলাম। ঠিক আছে, এই এত গ্রাফ একটা দেওয়া আছে, দুটো গ্রাফ, এটা জেড ইকুয়াল টু 1 থেকে একবার এখান থেকে বেরোচ্ছে, একবার এখান থেকে বেরোচ্ছে, দুটো কেস এ অ্যান্ড বি। ঠিক আছে, এটা গ্রেটার দেন 1 আর বিটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন হয়েছে, তাই লেস দেন। ব্যাস এইটাই, আর কিছু না। অর্ডার অফ লিকুইফিকেশন তো বুঝলাম, ভিডিও ইকুয়েশনটা হ্যাঁ, যেটা মেন এখানে বলার, এত কিছু তোর আর দরকারই নেই, তোকে যেটুকু বললাম ওই অ্যাট্রাকশন বেশি কম, এটা শুধু মাথায় রাখবি। ঠিক আছে, আর মনে রাখবি যদি পজিটিভ ডেভিয়েশন হয়, যেখানে মানে কি বলবো, যদি সরি নেগেটিভ ডেভিয়েশন হয়, ঠিক আছে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স যেখানে বেশি, সেই গ্যাসগুলোকে লিকুইফাই করা বেশি ইজি। জেড যদি লেস দ্যান 1 হয়, সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, এইমাত্র দেখলাম জেড লেস দ্যান 1 হলে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যাচ্ছে, তার ফলে জিনিসগুলোকে লিকুইফাই করা, মানে গ্যাসের মলিকুলগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসা, লিকুইড গ্যাস থেকে লিকুইডে চলে যাওয়া মানে কি, মলিকুলগুলো আরো কাছাকাছি চলে আসে। কোথায় ইজি হবে, যেখানে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি না রিপালসিভ ফোর্স বেশি? অবভিয়াসলি যেখানে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি। বলতে পারছি না, পারছি না? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, তো অ্যাট্রাকটিভ ফোর্স যেখানে বেশি সেখানে লিকুইফিকেশনটা খুব ইজি হয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে এসে গেছে মেইন জিনিস, সেটা হচ্ছে এই ইকুয়েশন, এটাকে রিয়েল গ্যাস ইকুয়েশন, P plus a n square by v square into v minus nv is equal to nRT. Here a and b are called van der Waals constants. তোমাদেরকে এই ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টস এর ভ্যালু অলওয়েজ গিভেন করে দেবে। ঠিক আছে, কোনোদিন তোমার যদি এই ইকুয়েশন ইউজ করতে হয়, এ অ্যান্ড বি এর ভ্যালু অলওয়েজ উইল বি গিভেন ইন দ্য কোয়েশ্চেন। এটা আমরা কেউ বের করতে পারি না, এগুলো সবসময় এক্সপেরিমেন্টাল ভাবে বেরোয়, সো ইট উইল অলওয়েজ বি গিভেন ইন আ নিউমারিক্যাল যদি তোমাদের কখনো দেয়। বাট দিস ইজ দ্য ফর্মুলা ফর রিয়েল গ্যাস ইকুয়েশন। এটা অনেকটা এরকম দেখতে না, পিভি ইজ ইকুয়াল টু এনআরটির মতো। দেখ এই পি আর ভিটাকে আমরা কিছুটা কি করেছি, এডিট করেছি। তুই একটু লক্ষ্য করে দেখ, যদি আমরা আইডিয়াল থেকে রিয়েলের দিকে যাই, আমি কি বলেছিলাম, প্রেসার বাড়াতে হবে, প্রেসার বাড়াতে হবে। দেখ প্রেসারের সাথে একটা টার্মকে প্লাস করেছি, আর একটা কি বলেছিলাম, প্রেসার বাড়ালে ভলিউমটা কমে যাবে, তাহলে ভলিউমের সাথে একটা টার্ম মাইনাস করেছি। সেখান থেকে আমি পেয়ে গেছি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এন হচ্ছে এখানে মোলস, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, পি হচ্ছে টেম্পারেচার, প্রেসারটা পি, ভলিউমটা ভি। বলতে পারলাম না, পারলাম না? হ্যাঁ বুঝলাম। হুম, ওই যে এখানে এই জিনিসটাকে যেটা বললাম সেটা এক্সপ্লেন করছি।
এখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার একটুখানি বুদ্ধি লাগিয়ে বলতো, আইডিয়াল গ্যাসের প্রেসার বেশি হবে না রিয়েল গ্যাসের, আর কেন? কার প্রেসার বেশি হবে? পারবি? একটু ব্রেনটা কাজে লাগা, একটু মাথাটা কাজে লাগা, পারবি। আরে প্রেশার, আইডিয়াল গ্যাসের প্রেসার বেশি হবে? আইডিয়াল গ্যাসের প্রেসার বেশি হবে, হ্যাঁ ঠিক বলেছিস। কেন হবে বলতো একটুখানি, কথাটা ঠিকই বলেছিস, কারণ তাদের মধ্যে ইন্টারাকশন কম। মানে কোনো ফোর্স কাজ করছে না। হ্যাঁ, তাই জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে পারছে, দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, তার ফলেই তো কি হচ্ছে, প্রেশারটা বেশি হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, কারণ কোনো ফোর্স নেই। যদি কোনো ফোর্স না থাকে, দেওয়ালে গিয়ে ধাক্কাটা ইজিলি মারতে পারবে। দুটো মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, তাহলে ও কোথায় গিয়ে কলিশনটা করবে? ও করবে তো কলিশন একমাত্র দেওয়ালে গিয়ে, হ্যাঁ না? আর আমরা প্রেসার অফ গ্যাস কিভাবে মাপি? একটা প্রেসার অফ গ্যাস কখন কিভাবে মাপি? একটা দেওয়ালের মধ্যে গ্যাস মলিকুল গুলো যত জোরে ধাক্কা মারছে, সেই ফোর্সটা বাই টোটাল এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ, ফোর্স পার ইউনিট এরিয়া, কত ফোর্সে ধাক্কা মারছে অ্যান্ড টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে দিচ্ছে। তাহলে নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, তাহলে ও তো ধাক্কা মারবে সেই দেওয়ালে গিয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ। ব্যাস সেটাই হচ্ছে এখানে ঘটনা, আর কিছুই না। এই যে রিয়েল গ্যাসে, এবার তোকে বুঝতে হবে, ওই যে এবার প্রেশারটা ওখানে বেশি হলো, রিয়েল গ্যাস সিন্স ইট ইজ লেস দ্যান আইডিয়াল গ্যাস অ্যান্ড টু মেক ইট ইকুয়াল টু আইডিয়াল গ্যাস উই অ্যাড এ এন স্কোয়ার বাই ভি। যদিও এক্সপ্লেনেশন গুলো তো পড়ার অত দরকার নেই, বাদ দে, শুধু ইকুয়েশনটা মনে রাখলেই হবে। ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়েশনটা মনে রাখে দিবি তাহলেই হবে। আর তো সেরকম এখান থেকে, আচ্ছা এ এর ব্যাপারে, এ এর কিছু ইউনিট মনে রাখবি, কখনো যদি তোদের এমসিকিউ দেয় এর ইউনিট গুলো তোদের দিতে পারে, এর ইউনিট, এর ইউনিট মনে রাখবি। আর বাকি আমি এগুলো, এই চ্যাপ্টারটা আর সেরকম কিছু এখানে নেই। নাহি নাহি, এগুলো তো নাহি, এও নাহি। হুম, এখান থেকে প্রেশারটা বের করা যায়। আচ্ছা, এই হচ্ছে তোর ভিডিয়াল ইকুয়েশন, দেখবি ভ্যান্ডারওয়ালের যে ইকুয়েশন ছিল, ঠিক আছে, ভ্যান্ডারওয়ালের যে ইকুয়েশনটা ছিল, যেটা আমরা এইমাত্র পড়লাম, রিয়েল গ্যাস ইকুয়েশন, তা সেইখানে ভ্যান্ডারওয়াল একটা মিস্টেক করেছিল। কি মিস্টেক করেছিল? উনি বলেছিল এ অ্যান্ড বি আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচারের ওপর এ অ্যান্ড বি এর ভ্যালু ডিপেন্ডই করবে না। ওই যে কনস্ট্যান্ট দুটো টার্ম আমরা এই যে ইকুয়েশনটায় পড়েছিলাম, এ অ্যান্ড বি, এই যে এ অ্যান্ড বি, এই দুটো টার্ম যেটা কনস্ট্যান্ট ছিল, সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। অ্যান্ড ফোর্স অ্যান্ড বাট সি, যদি টেম্পারেচার বাড়াই ফোর্সে চেঞ্জ আসবে, মানে ফোর্স অফ ইন্টারাকশনে কিন্তু কিছু কিছু চেঞ্জেস আসবে। তাহলে আমার এই জিনিসটা প্রবলেমেটিক হয়ে গেল। তখন ফোর্সেসে চেঞ্জ আসলে মানে ভলিউমে চেঞ্জ আসবে, ঠিক আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, করা যাচ্ছে না, ক্যালকুলেশন তখন করা যাচ্ছিল না,
এই শুধু যদি আমি এ অ্যান্ড বি কে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসিডার করি, তখন ভিরিয়াল বলে একজন সায়েন্টিস্ট ছিল, ভিরিয়াল, ঠিক আছে, ভিরিয়াল সায়েন্টিস্ট এসে উনি জিনিসটাকে রেকটিফাই করলো, জিনিসটাকে বদলালো। উনি ভিরিয়াল ইকুয়েশন দিলেন, দিস ইজ দ্য ভিরিয়াল ইকুয়েশন। তোদের এই শুধু ভিরিয়াল ইকুয়েশনটাই মাথায় রাখতে হবে। এটা তোদের দিলে শুধু ভিরিয়াল ইকুয়েশন লিখতে দেবে, আর কিছু দেবে না, কারণ ভিরিয়াল ইকুয়েশন দিয়ে অঙ্ক করা খুব ঝামেলার বিষয়, ঠিক আছে। মনে রাখবি পিভিএম বাই আরটি ইজ ইকুয়াল টু 1 প্লাস বি বাই ভিএম প্লাস সি বাই ভিএম স্কোয়ার প্লাস ডি বাই ভিএম কিউব প্লাস ডট ডট ডট। মানে এরপরে ই বাই ভিএম টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে ভি সি ডি এগুলো কি? এগুলো বিটা হচ্ছে সেকেন্ড ভিডিয়াল কোএফিসিয়েন্ট, সিটা হচ্ছে থার্ড ভিডিয়াল কোএফিসিয়েন্ট, ডিটা হচ্ছে ফোর্থ ভিডিয়াল কোএফিসিয়েন্ট। বা ইন্টারাকশন বিটুইন টু মলিকিউল, সিটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন থ্রি মলিকিউল, ডিটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন ফোর মলিকিউল। এরকম করে করে এন নাম্বার অফ মলিকিউল অফ দি ইন্টারাকশন হতে পারে, ঠিক আছে। বলতে পারছি না? হ্যাঁ বুঝলাম। সেকেন্ড শুধু মনে রাখবি তোদের এই দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশনের অঙ্কই আসলে আসবে, তিনটেও আসবে না, চারটেও আসবে না। তাই তোকে এই বি এর ভ্যালুটা একটু পারলে মনে রাখবি, বি মাইনাস এ বাই আর, এই ছিল ভ্যালু, ঠিক আছে, আর কিছু। আচ্ছা, আরেকটা তোদেরকে কোশ্চেন দেখবি, যেটা দেখা ছিল, দেখবি বয়েলস টেম্পারেচার। বয়েলস টেম্পারেচার, হোয়াট ইজ বয়েলস টেম্পারেচার? বয়েলস টেম্পারেচার ইজ দিস পার্ট। এই বয়েলস টেম্পারেচারে কি হয়, এই যে লেখা আছে এখানে, এই বয়েলস টেম্পারেচারে রিয়েল গ্যাস যেটা, ওটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে শুরু করে দেয় অ্যাট বয়েলস টেম্পারেচার, ঠিক আছে। এই টেম্পারেচারটাকে বয়েলস টেম্পারেচার বলে। তো দ্যাটস দ্য পার্ট। এর একটা ফর্মুলা আছে, টিবি ইজ ইকুয়াল টু এ বাই আর, ব্যাস এইটুকুই, ব্যাস। আর এখান দিয়ে পড়ার দরকার নেই, লিকুইফিকেশন অফ গ্যাস থেকে পড়ার দরকার নেই, কোনো দরকার নেই, বাদ এটা, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে। তাহলে এরপরে তোদের আশা করছি সবার স্টিরিও কেমিস্ট্রি শেষ, তাহলে এরপরে কিন্তু স্টিরিও কেমিস্ট্রিটা ধরে নেবো, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তোরা স্টিরিও কেমিস্ট্রির প্রথম পার্টটা একটুখানি পড়েছিস কি তাহলে সবাই?